আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের আলোচক ডক্টর হামিমউদ্দিন স্যার আলোচনা করবেন কার্সিনোসিন পার্ট 2 নিয়ে। বিগত ক্লাসে আমরা কার্সিনোসিন পার্টের 1 শেষ করেছি। হামিমউদ্দিন স্যারের ক্লাস চলাকালীন সময় কেউ আনমিউট হবেন না, ভিডিও অন করবেন না প্লিজ। সংযোজন পর্বে বা প্রশ্নোত্তর পর্বে আমরা সকলকে ডেকে নিব যদি কোনো প্রশ্ন থেকে থাকে। জি হামিমউদ্দিন স্যার, আপনি আলোচনা শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 25/6/2025 হোমিও দর্পণের রাতের এই সুন্দর আয়োজনে উপস্থিত শ্রদ্ধেয় এবং সম্মানিত প্রিয় ডক্টর বৃন্দ, আমাদের সাথে আমাদের অনেক সিনিয়র ডক্টর উপস্থিত আছেন। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় নীলকমল বর্মন স্যার উপস্থিত আছেন, অমরনাথ স্যার আছেন। সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আজকে ক্লাসে আমরা ক্লাস শুরু করছি। আমরা একটি ক্লাস অলরেডি করেছি। ওই ক্লাসটির যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমরা খুব শর্টে একটা রিভিউ করব, দেন সেকেন্ড পার্টে আজকের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনায় কার্সিনোসিনের প্রায় ম্যাক্সিমাম পার্ট আমরা শেষ করব। কিছু বিষয় থেকে যাবে, সেটা হয়তো আমরা থার্ড একটা ক্লাস করব হয়তো। তো সবাই একটু আমরা কনসেন্ট্রেশনের সাথে থাকি এবং ক্লাসের শেষে আশা করব আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আপনারা থাকলে করবেন, অথবা কোনো বিষয় না বুঝলে অবশ্যই বলবেন। এবং আমাদের শ্রদ্ধেয় স্যাররা, আমরা সবাই চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সম্মানিত ডক্টর বৃন্দ, আমরা শুরু করেছিলাম খুব দ্রুত, আমরা আজকে রিভিউ করব। আমরা শুরু করেছিলাম ডক্টর ফগিস্টার, যিনি কার্সিনোসিনকে ফার্স্ট ইন্ট্রোডিউস করেছেন আমাদের সাথে 1958 সালে। তিনি কার্সিনোসিনকে প্রিপেয়ার করেছেন এবং তার একটা ড্রাগ পিকচার বই আছে যেখানে তিনি কার্সিনোসিন সম্পর্কে লিখেছেন। প্রায় 6 ইয়ার্স স্টাডি করে তিনি কার্সিনোসিনকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। মেইনলি হচ্ছে যে বিষয়টি তিনি দেখেছেন, একটা প্রেগন্যান্ট মায়ের দুইটা পেশেন্ট তার কাছে এসেছে, দুইটা বাচ্চা তার কাছে এসেছে, সেম প্রবলেম নিয়ে এসেছে। তিনি তখনই চিন্তা করলেন আসলে কি প্রবলেম বা কিভাবে এটার ক্লু তিনি খুঁজে বের করে তিনি কার্সিনোসিন নিয়ে আবিষ্কার করলেন এবং ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট ছিলেন ওই প্রেগন্যান্ট মা। দেন আমরা কার্সিনোসিনের আরো অনেক ধরনের ক্যান্সার সেল থেকে আরো অনেক ধরনের মেডিসিন কার্সিনোসিন আমাদের কাছে আছে, যেমন কার্সিনোসিন এডেনোস্টোম, কার্সিনোসিন বাওয়েল কো, কার্সিনোসিন এডেনোভেসিকা। তো এভাবে করে আরো বিষয় আছে। কার্সিনোসিনের স্কোপ বর্তমান এই সময়ে, আমরা ওই দিন বলেছি কার্সিনোসিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আমরা বর্তমান সময়ে সামাজিকভাবে বিভিন্নভাবে আমাদের মন মানসিকতাকে, সামাজিক বিভিন্ন অনাচার অত্যাচার, পারিবারিক বিভিন্ন কলহ, তারপর হচ্ছে সোশ্যালি মানুষকে বিভিন্নভাবে সেপারেট করে রাখা, এই বিষয়গুলো এখন খুবই খুবই বেশি। আর এই বেশি হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা এই কার্সিনোসিনের স্কোপটা আমাদের কাছে অনেক বেশি। আমরা অ্যাক্টিভ ক্যান্সারের ক্ষেত্রে আলোচনা করেছিলাম। অ্যাক্টিভ ক্যান্সারে আমরা অনেক বইতেই দেখি, অনেক মানে যাদেরকে আমরা ফলো করি তারা বলছেন অ্যাক্টিভ ক্যান্সারের ক্ষেত্রে কার্সিনোসিন দেওয়া যাবে না। আমরা ওই দিন আলোচনা করেছি যেখানে দেখা যাচ্ছে একদমই যদি কার্সিনোসিনের পেশেন্টই হয়, সিমটমস সিমিলারিটি থাকে, তাহলে আমরা পেশেন্টের ভাইটাল ফোর্সের উপরে ডিপেন্ড করে একদম লো পোটেন্সিতে আমরা কার্সিনোসিন, মিনিমাম ডোজে আমরা কার্সিনোসিন দিতে পারি। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বা পার্সোনাল ব্যাকগ্রাউন্ড। একটা পেশেন্ট যে তার শুরু করেছে আনহ্যাপি একটা চাইল্ডহুড দিয়ে, তার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, পরিবারের বিভিন্নভাবে সে সাপ্রেশনের শিকার হয়েছে, ইমোশনাল সাপ্রেশন তার মধ্যে হয়েছে, বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। এই অথবা ফিজিক্যালি তাকে টর্চার করা হয়েছে, সেক্সুয়ালি তারা অ্যাবিউজড হয়েছে। এই ফিজিক্যাল, সেক্সুয়াল অর মেন্টাল এনি টাইপস অফ অ্যাবিউজড অর অ্যাসল্ট যদি থাকে, তাহলে সেখানে কার্সিনোসিনের একটা গ্রাউন্ড তৈরি হয়। এবং সেটাই আমরা দেখছি যে কার্সিনোসিনের এই ধরনের পেশেন্টগুলো, যারা কার্সিনোসিনের পেশেন্ট, তাদের আসলে খুবই
করুণ একটা পাস্ট বা অতীত তাদের আছে, সেটাকেই বের করা হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা বলছি যে কার্সিনোসিনের দুই ধরনের পেশেন্ট আছে। এক টাইপের পেশেন্ট তারা হচ্ছে খুবই কাইন্ড থাকে, দয়ালু থাকে, খুবই ওবিডিয়েন্ট থাকে, খুবই হেল্পফুল থাকে। তাদেরকে আমরা বলি যে সাবমিসিভ অর রিপ্রেসড টাইপের পেশেন্ট। এদের ব্যবহার খুবই ভালো, তাদেরকে হ্যান্ডেল করা খুবই সহজ এবং তারা সকল কিছুতে অ্যাডাপ্ট করে নিতে পারে। একইভাবে একইভাবে কার্সিনোসিনে যেহেতু মানে অনেক বেশি বিপরীতধর্মী লক্ষণ আছে, কার্সিনোসিনে আবার অবস্টিনেট টাইপের পেশেন্টও আছে। তবে কার্সিনোসিনকে আমরা যদি শুরুতেই দেখি, কার্সিনোসিনের বাচ্চারা বা কার্সিনোসিনের পেশেন্টরা ক্রেভিং ফর অ্যাফেকশন, মায়া মমতা ভালোবাসার প্রতি তারা খুবই চায়, তাদের এই বিষয়গুলো খুবই প্রয়োজন। কিন্তু যখন দেখা যাচ্ছে এগুলো তারা পায় না, তখনই তারা দেখা যাচ্ছে খুবই রেসপন্সিবল হয়, তারা খুবই পরিশ্রমী হয়। তো এই রেসপন্সিবল এবং পরিশ্রমী এবং হচ্ছে এই বিষয়গুলো সত্ত্বেও যখন তারা তাদের মূল্যায়ন পায় না, যখন তারা তাদের সে সোশ্যাল ডিগনিটি বা সামাজিক পরিচয় যখন তারা পায় না, অথবা পারিবারিকভাবে দেখা যাচ্ছে 5টা বেবি যদি থাকে, একজন খুব পরিশ্রম করে বাট তাকে তার অধিকার, তার যেই রিকগনিশন, এগুলো যখন সে না পায়, তখনই তার মেইনলি মেন্টালি তার কষ্টগুলো তৈরি হয়। এখান থেকে এই কার্সিনোসিনের মধ্যে একটা সাইলেন্ট গ্রিফ তৈরি হয় এবং সাইলেন্ট গ্রিফের সাথে সাথে তার মধ্যে একটা দীর্ঘশ্বাস নেওয়ার প্রবণতা, এটাও কিন্তু কার্সিনোসিনের মধ্যে খুব বেশি তৈরি হয়। কার্সিনোসিনের পেশেন্টরা প্রতিবাদ করতে খুব বেশি পছন্দ করে না, তারা প্রতিবাদী না, তারা একটু নিজের কষ্টগুলো নিজের মধ্যে রাখতেই পছন্দ করে। আর সেই রাখতে রাখতে একটা সময় গিয়ে তার মধ্যে সাইলেন্ট গ্রিপ তৈরি হয় এবং এখান থেকে কার্সিনোসিনের পেশেন্টের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিও তৈরি হতে পারে। আমরা যেটা বলেছি, তারা হাইলি রেসপন্সিবল পারসন। তারা তাদের যদি কোনো পোষা প্রাণী থাকে, তারা তাদের যদি বাসায় তার বাবা মা বা তার গার্ডিয়ান থাকে, তারা যে অফিসে চাকরি করে সেখানে মানে এভরিথিং, মানে এভরি স্পিয়ার, সোশ্যাল এভরি স্পিয়ারে তারা খুবই রেসপন্সিবল থাকে। এই রেসপন্সিবল পার্সন গুলোই পরবর্তীতে যখন সাফারার হয়, সেখানেই তাদের একটা দুইটা তিনটা সাপারেশনের পরে মানে তারা সাফার হওয়ার পরে তাদের মধ্যে একটা ইমোশনাল সেপারেশন, লং ইমোশনাল সেপারেশন তাদের মধ্যে দেখা যায়। এর কারণ হচ্ছে কার্সিনোসিনের পেশেন্ট গুলা হাইলি ভালনারেবল, হাইলি সিম্প্যাথেটিক এবং হাইলি ভালনারেবল। তারা সহজেই কষ্ট পেয়ে যায়, খুবই সহজেই তারা কষ্ট পেয়ে যায়। এই জন্য তারা এখান থেকে তাদের প্রবলেম গুলো তৈরি হয়। তারা ইন্টেলেকচুয়ালি খুবই তারা সাউন্ড থাকে, তাদের ব্রেন খুবই ভালো, তাদের বিষয়গুলো মনে থাকে ভালো, মেমোরি তাদের খুবই ভালো। আর এই বিষয়গুলোর জন্যই কার্সিনোসিনের পেশেন্ট বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি নিতে পারে। তারা ইন্ডাস্ট্রিয়াস, কার্সিনোসিনের পেশেন্ট খুবই পরিশ্রমী পেশেন্ট, ইন্ডাস্ট্রিয়াস, এই রুব্রিকে আমরা কার্সিনোসিনকে পাই, ইন্ডাস্ট্রিয়াস। সো এই বিষয়গুলোর সাথে যখন দেখি কার্সিনোসিনের এই জায়গাগুলো ব্যাঘাত ঘটে, তখন তার মধ্যে একটা ডালনেস তৈরি হয়, তার মধ্যে একটা ফরগেটফুলনেস তৈরি হয় এবং তার মধ্যে বিভিন্ন ধরনের কমপ্লেইন তৈরি হতে থাকে। কার্সিনোসিনের বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলেছি তারা খুবই হাইলি প্রিকশিয়াস, স্থিরে পাকা বাচ্চা, সেক্সুয়ালি খুবই আর্লি ডেভেলপ করে, মেন্টালি ব্যাকওয়ার্ড হয় অনেক সময়। তারা যেমন ইন্টেলেকচুয়ালি কিন থাকে, আবার একদম আর্লি স্টেজে তারা মেন্টালি ব্যাকওয়ার্ড থাকে। আন্ডার ডেভেলপড চিলড্রেনের এই জায়গাটায় দেখা যাচ্ছে অনেক সময় জেনেটিক ডিসঅর্ডার বা ক্রোমোজোমাল ডিসঅর্ডারের কারণেও যদি মানে বাচ্চা যদি মানে অ্যাবনর্মাল হয়, মেন্টালি ব্যাকওয়ার্ড হয়, সেক্ষেত্রেও কার্সিনোসিনের রোল আছে। এরপর হচ্ছে আমরা কার্সিনোসিনের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি, সেটা হচ্ছে স্লিপলেসনেস। কার্সিনোসিনের বাচ্চারা ঘুমায় না বা ঘুম তাদের চোখে থাকে না, নাইট টেরর, রাত্রে জেগে থাকে এবং বারবার প্রস্রাবে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। সহজেই তারা চমকে উঠে, সহজেই ঘুম ভেঙে যায়। এই বিষয়গুলো আমরা দেখি। এর পাশাপাশি আমরা যেটা অলরেডি বলেছি, ইনফ্যান্টাইল সেলফ অ্যাবিউজ, এটা অলরেডি আমাদের বলা হয়ে গিয়েছে। তো এখান থেকেই কার্সিনোসিনের কমপ্লেইন গুলো তৈরি হয়। আমরা এই রুব্রিক গুলো নিয়ে ওই দিন কথা বলেছি। সেক্সুয়ালি যদি অ্যাবিউজ হয়, অথবা চিলড্রেন অবস্থায় তারা অথবা রেপের শিকার হয়, ভায়োলেন্সের শিকার হয়, এখান থেকে কার্সিনোসিনের কষ্টগুলো, রোগগুলো তৈরি হয়। এর বাইরে কার্সিনোসিনের আরো কিছু বিষয় আমরা বলছি, যে কার্সিনোসিন দেওয়ার ক্ষেত্রে আরো কিছু কারণ আমাদের কাছে আছে। যেমন কার্সিনোসিনের পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রিতে যদি আমরা ক্যান্সার দেখি, স্লিপলেসনেস বা ইনসমনিয়া বা ঘুম না হওয়ার প্রবণতা যদি দেখি,
তারপর হচ্ছে অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি পরিশ্রম করার পরে বা অ্যান্টিসিপেশন, সেক্সুয়াল অ্যাবিউজ অলরেডি বলেছি, ভ্যাকসিনেশনের মানে হিস্ট্রি যদি থাকে এখানেও কার্সিনোসিনের একটা বিষয় থাকে আর চলে আসে। তো এই অবস্থা থেকেই এই সাবমিসিভনেস, এই জেন্টেলনেস, এই মাইল্ডনেস, এই জায়গাগুলো থেকে আমরা বলেছি কার্সিনোসিন যখন বঞ্চিত হয় তখন তাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয় এবং সেখানে যেমন তারা সাইলেন্ট গ্রিপ যেমন দেখা যায়, আবার দেখা যায় তাদের মধ্যে একটা গ্রুপ আছে তারা এগ্রেশন, তারা কিছুটা অবস্টিনেট হয়ে যায়, অ্যাঙ্গার বা ডিস্ট্রাকটিভনেস এগুলো তারা তখন প্রকাশ করে। বিশেষ করে যখন তাদেরকে রিপ্রিমান্ড করা হয়, তাদেরকে ক্রিটিসিজম করা হয়, সেই জায়গাগুলোই দেখা যাচ্ছে তারা খুবই খুবই মানে এটাকে তারা টলারেট করতে পারে না। কেন টলারেট রিপ্রিমান্ড? বিশেষ করে তারা কনসোলেশনে এগ্রাভেট করে কার্সিনোসিনের পেশেন্ট, সান্ত্বনা দিলেও তাদের কষ্ট বেড়ে যায়। মেন্টালি ব্যাকওয়ার্ড চিলড্রেনের কথা বলছি, ইভেন ডাউন সিনড্রোমের কথাও বলা হয়েছে, ডক্টর ফবিস্টার ডাউন সিনড্রোমের কথা বলেছেন। তো এরপরে আমরা দেখি কার্সিনোসিনকে আমরা বলেছি তাদের চোখগুলো খুবই নীলচে থাকে, ব্রাউন থাকে অথবা ব্লু কালারেশন থাকে। ক্যাফে ও লেইট, তাদের মধ্যে বিভিন্ন কালার দেখা যায়, কালারেশন ডিসকালারেশন দেখা যায় স্কিনে। আমরা বলছি এটা কিছুটা কফি কালারের মতো, ক্যাফে ও লেইট বলা হয় এই কমপ্লেইনটাকে, কমপ্লেক্সনটাকে। নুমেরাস মোলস, অনেক বেশি তিল থাকে তাদের শরীরের মধ্যে এবং স্ক্লেরা গুলো ব্লু থাকে। আমরা এখানেও একই অবস্থা দেখি, এটা আমরা রেপার্টরিতেও আমরা এভাবে খুঁজে পাই। দেন ফেসে তাদের ডার্ক আর আর্থি ডিসকালারেশন দেখা যায়। এরপরে আমরা দেখি হেরিডাইটারি ব্যাকগ্রাউন্ড, তাদের ফ্যামিলিগত দিক থেকে যদি ক্যান্সার, ডায়াবেটিস, পার্নেসিয়াস এনিমিয়া, সিফিলিস, টিউবারকুলোসিস অথবা বিভিন্ন ধরনের গ্রুপ অফ কমপ্লেক্স কমপ্লেক্স ডিজিজ যদি একটা ফ্যামিলিতে দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা কার্সিনোসিনের কথা চিন্তা করতে পারি এবং এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমরা কার্সিনোসিনের পাই। এবং একটা রোগীর যদি পাস্ট হিস্ট্রিতে, আমরা যখন পাস্ট হিস্ট্রি জিজ্ঞেস করি, ফ্যামিলি হিস্ট্রির কথা তো বলেছি, বাট পাস্ট হিস্ট্রিতে যদি দেখা যায় তার আম, তার যদি বিভিন্ন ধরনের ইনফেকশিয়াস ডিজিজ যদি দেখা যায়, ইনফেকশিয়াস ডিজিজ যদি দেখা যায়, বিশেষ করে নিউমোনিয়া, তারপর হচ্ছে এই টাইপের যদি বিভিন্ন ইনফেকশিয়াস ডিজিজ, ইনসোমনিয়া, এই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কার্সিনোসিনের কথা চিন্তা করতে পারি। এছাড়া আমরা রিল্যাপসের কথা বলেছি, একটা কেস মানে দেখা যাচ্ছে ভালো অথবা দেখা ভালো হয়ে গিয়ে পরে আবার রিল্যাপস করছে, রিকারেন্ট অ্যাটাকের কথা বলছি, সেক্ষেত্রেও কার্সিনোসিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এবং কার্সিনোসিনকে আমরা আরেকটা বিষয় বলেছি, অনেক বেশি মানে কমপ্লেক্স একটা ডিজিজ, একটা একটা পেশেন্ট যার মধ্যে অনেকগুলো মেডিসিনের সিমটমস এর একটা মিক্সার দেখা যায়, মিক্সচার, সেই পেশেন্টের জন্য কার্সিনোসিন একটা মানে গ্রেট অফ চয়েস হতে পারে, কারণ কার্সিনোসিনের মধ্যে অনেক মেডিসিনের সিমটমস লুকিয়ে থাকে। সেক্ষেত্রে অনেকগুলো মেডিসিনের সিমটমস এর একটা কম্বিনেশন যখন আমরা দেখি সেক্ষেত্রে কার্সিনোসিনের কথা আমরা চিন্তা করতে পারি এবং একটা কেসকে আমরা শুরু ওপেন করতে, একটা কমপ্লেক্সিটি ওপেন করতে আমরা কার্সিনোসিনকে আমরা ইউজ করতে পারি। সো পার্সোনাল হিস্ট্রির কথা অলরেডি বলেছি, ইনফ্লামেটরি ডিজিজ, নিউমোনিয়া, হুপিং কফ, মনোনিউক্লিওসিস, গ্ল্যান্ডুলার ফিভার, এই বিষয়গুলো। ভ্যাকসিনেশনের হিস্ট্রি যদি দেখি, অনেক সময় দেখা যায় অনেক মেডিসিনের, যেটা বলছি অলরেডি, অনেক মেডিসিনের কম্বিনেশন, বাট প্রত্যেকটাই পার্শিয়ালি মানে আপনার ইন্ডিকেট করে, পার্শিয়াল ইন্ডিকেশন, দেখা যাচ্ছে দুই একটা করে সিমটমস দেখা যায়। আমরা বলতে পারি সেক্ষেত্রে একটা এক্সাম্পল, যেমন ক্যালকেরিয়া ফস বা টিউবারকুলিনামের যদি বিশেষ করে ট্রাভেলিং ডিসঅর্ডার দেখা যায়, আর্সেনিকাম অ্যালবামের যদি ফাস্টিডিয়াসনেস দেখা যায়, নেট্রামিউরোর সিপিআর যদি কনসোলেশনে অ্যাগ্রাভেশন দেখা যায়, সেক্ষেত্রে এই যে একটা পার্শিয়াল আর কোনো সিমটমস নাই বাট এই একটা দুইটা সিমটমস, তাহলে সেক্ষেত্রে কার্সিনোসিন আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন বা চয়েস হতে পারে। এবং কার্সিনোসিনের ক্ষেত্রে একটা বাইপোলার সিমটমস হচ্ছে তারা সমুদ্রের কাছে গেলে তাদের কষ্ট যেমন বেড়ে যায় আবার ভালো ফিল করে। এমন হতে পারে যে সকালবেলা তার কষ্ট সমুদ্রের কাছে গেলে বেড়ে গিয়েছে, আবার বিকেলে তার কষ্ট কমে গিয়েছে সমুদ্রের কাছে গেলে। মানে এই বাইপোলারিটিটা তাদের মানে এভাবে দেখা যায়। কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সিসাইডে তার এমএল হয়, আবার কিছু পেশেন্ট এগ্রাভেট করে, আবার একই পেশেন্টের মধ্যেও দেখা যেতে পারে যে সিসাইডে একটা টাইমে তার এগ্রাভেট করে আর একটা টাইমে তার এমএল করে। তো এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সে আমরা এই বিষয়গুলো অলরেডি বলে ফেলেছি, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স আর কিছু বলার মতো নেই। এই পেশেন্টটা খুবই সেন্টিমেন্টাল হয়, তারা রোমান্টিক হয় এবং এই বিষয়গুলো আমরা সামনে দেখি। কার্সিনোসিনের পেশেন্টে একটা বিষয় দেখা যায় ড্রেস আপের দিক থেকে, তারা যখন চেম্বারে আসে খুবই সুন্দর কালারের ড্রেস পরে এবং সেই ড্রেস আপ গুলো থাকে অয়েল ম্যাচ,
বিশেষ করে তার টাইয়ের সাথে শার্টের সাথে প্যান্টের, মানে তারপর মেয়েরা যদি বিশেষ করে তার এভরিথিং, তার কানের দুলের সাথে তার ড্রেসের, তার নাকফুলের সাথে তার ড্রেসের, এবং ইভেন সে যে মেকআপ করে মেকআপের সাথে এভরিথিং ম্যাচিং সে খুবই পছন্দ করে, ম্যাচিংটা সে খুব পছন্দ করে। আমি ডক্টর রাব্বানি আপনাকে বলবো, আপনি কাইন্ডলি মিউট করুন। ডক্টর রাব্বানি না হলে তাকে মিউট করার জন্য সঞ্চালককে অনুরোধ করছি। তো এরপরে আমরা দেখি টাং, কার্সিনোসিনের টাং। দিস ইজ অ্যানাদার মোর ইম্পর্টেন্ট ইন্ডিকেশন ফর মানে কার্সিনোসিন। এটা আপনি দেখেন কার্সিনোসিনের টাংটা থাকে একদমই ক্র্যাক, পুরো মানে একদম ফাটা ফেটে একদম চৌচির হয়ে আছে এরকম। নেইল গুলো, কার্সিনোসিনের নখগুলো কেমন আমরা বলেছি গ্লোসি অ্যান্ড স্পটেড নেইলস। আমরা এই গ্লোসি নেইলস আরো অনেক মেডিসিনে দেখি, বিশেষ করে আমরা টিউবারকুলোনেও দেখি এই নেইলের গ্লোসি নেইলস। এবং হচ্ছে শার্প ইজেস, ব্রেক ইজ, মানে তার যে নখের যে প্রথম অংশটা খুবই শার্প থাকে, ধারালো থাকে এবং পাতলা থাকে এবং সহজে ভেঙে যায়। এবং হ্যাং নেইলস, নখের যে মানে একটা চামড়া উঠা, বিশেষ করে নখের বেজের দিকে, যে বিশেষ করে আমার কাজ করে আপনারা দেখেন এই জায়গাটা থেকে উল্টো চিকন চিকন করে ছোট ছোট চামড়া উঠে যায়, হ্যাং নেইলস এরকম দেখা যেতে পারে। এই বিষয়গুলোর সাথে আমরা তার ঘুমের যখন হিস্ট্রি নিব, ইনসমনিয়া যেমন দেখা যাবে, আবার ঘুমের তার কিছু পজিশন আছে। সে পজিশন হলো তার মুখটাকে সে বালিশের উপরে চেপে ঘুমাতে পছন্দ করে, নি এলবো পজিশনে সে ঘুমাতে পছন্দ করে। বিশেষ করে সে তার শর্ট নেপে মানে সে বেটার ফিল করে। এবং হচ্ছে কখনো কখনো দেখা যায় সে চিত হয়ে শুইতেও পছন্দ করে, হাতটাকে কপালের উপরে দিয়ে শুইতে পছন্দ করে। এই বিষয়গুলো আমরা কার্সিনোসিনের মধ্যে দেখি। সো এই বিষয়গুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। প্রথম হচ্ছে কার্সিনোসিনের পেশেন্ট, এ স্ট্রং সেন্স অফ রিদম। কার্সিনোসিন তার মধ্যে একটা স্ট্রং সেন্স থাকে, বিশেষ করে মিউজিকের ব্যাপারে সে খুবই সেন্সিটিভ। মিউজিকের ব্যাপারে এখানেও বাইপোলারিটি দেখা যায়। মিউজিক তার ভালো লাগে যেমন যত মানে গ্রেডে, আবার মিউজিকে কষ্ট বেড়ে যায় এটাও কিন্তু সেকেন্ড গ্রেডে। মিউজিক অ্যাগ্রাভেশন সেকেন্ড গ্রেডে, এবং মিউজিক ডিজায়ার ফর এটা হলো ফার্স্ট গ্রেডে। ফার্স্ট গ্রেডে কার্সিনোসিন। এরপরে ড্যান্স, তারা শুধু মিউজিক শুনেই বেটার ফিল করে এমন না, মিউজিকের সাথে তারা মিউজিকের তালে তালে ড্যান্স করতেও পছন্দ করে, এবং সেক্ষেত্রেও ফার্স্ট গ্রেডে আমরা কার্সিনোসিনকে দেখি। এবং তারা বিশেষ করে থান্ডার স্টর্ম, ঝড় বৃষ্টি মানে বজ্রপাত, এগুলো তারা খুবই এনজয় করে, পছন্দ করে। এবং ন্যাচারাল বিউটি তারা খুব পছন্দ করে। ন্যাচারাল বিউটি যখন যেমন পছন্দ করে, ন্যাচারাল বিউটি পছন্দ করে তারা বিভিন্ন ট্রাভেল করতে তারা পছন্দ করে। এই বিষয়গুলোর সাথে আমরা এরপরে আমরা চলে যাই কার্সিনোসিনের ফুড হ্যাবিট। কার্সিনোসিনের ফুড হ্যাবিট হচ্ছে কার্সিনোসিনের মধ্যে এই জায়গাটাইও কার্সিনোসিনের মধ্যে বাইপোলারিটি, তবে তার মধ্যে চকলেট, বাটার, এগস, ফ্যাট মিট, ফ্রুট, মিল্ক, সল্ট, সুইট, এই বিষয়গুলোর মধ্যে যেমন তাদের ক্র্যাভিং দেখা যায়, আবার দেখা যাচ্ছে তাদের অ্যাভারশনও দেখা যেতে পারে। দেন তবে কার্সিনোসিনের মধ্যে চকলেটের প্রতি একটা মায়া, পছন্দ, চকলেটের প্রতি একটা ভালোবাসা কার্সিনোসিনের মধ্যে খুব বেশি আমরা দেখি। এবং তারা স্পাইসি ফুড মশলাযুক্ত খাবার কার্সিনোসিনের পেশেন্টরা পছন্দ করে খেতে চায়, মশলাযুক্ত খাবার। আমরা কার্সিনোসিনের ক্ষেত্রে রেপার্টরিতেও এই ফুড এবং ড্রিঙ্কস এর দিকে আমরা বেশ কিছু, যখন জেনারেলিটিতে যাব আমরা সেক্ষেত্রে চকলেটের ডিজায়ার, ইগে ডিজায়ার, ফ্যাটি ডিজায়ার, আবার ফ্যাটি অ্যাভারশন, আবার দেখা যাচ্ছে এই বিষয়গুলোর সাথে ফ্রুট অ্যাভারশন, মিল্ক ডিজায়ার, সল্ট ডিজায়ার এবং অ্যাভারশন, এই বিষয়গুলো দেখি। এবং স্পাইসি ফুডে কার্সিনোসিনের ডিজায়ার সেকেন্ড গ্রেডে। অল্টারনেশন অফ সিমটমস, কার্সিনোসিনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তাদের যে মেন্টাল সিমটমস গুলো এটা অল্টারনেট করে, সাইড টু সাইড ফিজিক্যাল সিমটমস গুলো অল্টারনেট করে, অথবা মেন্টাল সিমটমস গুলো ফিজিক্যাল সিমটমস এর সাথে অল্টারনেট করে। এই অল্টারনেশন অফ সিমটমস বা চেঞ্জেবিলিটি, এই বিষয়গুলো কার্সিনোসিনের মধ্যে আমরা দেখি, অল্টারনেশন অফ সিমটমস। দেন অলরেডি এটা আমরা বলেছি, দে আর ভেরি ভালনারেবল এবং ওভার সেন্সিটিভ। বিশেষ করে কার্সিনোসিন কোনো অপমান তারা পছন্দ করতে পারে না, এই বিষয়গুলো অলরেডি আমরা বলেছি। এবং কার্সিনোসিনের উইপিং ডিসপোজিশন আমরা বলেছি। উইপিং ডিসপোজিশন হচ্ছে তারা তাদের কষ্টের কারণে এবং এই যে তারা বঞ্চিত হয়, তারা বিভিন্নভাবে তারা সাপ্রেসড হয়, এই জন্য তারা কান্না করে, এবং সেই কান্নার বিষয়টা থাকে একটু ফুপিয়ে ফুপিয়ে কাঁদার একটা হ্যাবিট কার্সিনোসিনের পেশেন্টের মধ্যে দেখি।
এবং তাদের যখন এই কান্নাকাটির সময় তাদের যে বিষয়টা দেখা যায়, মনে হয় তাদের নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে আসে, ব্রেথটা কমপ্লিটলি মানে স্টপ হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। এবং কার্সিনোসিনের মধ্যে এই ফুপিয়ে কাদার এই বিষয়টা আমরা কার্সিনোসিনের মধ্যে খুব খুব ভালোভাবেই দেখি। এই বিষয়গুলোর সাথে আমরা সাইলেন্ট গ্রিফ অলরেডি আমরা এটা বলেছি প্রথমেই। কার্সিনোসিনে একটা বিষয় থাকে, সেটা হলো হরাইবল থিংস, বিশেষ করে ভূত বা প্রেত বা এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর প্রতি কার্সিনোসিনের পেশেন্ট খুবই সেন্সিটিভ। যেমন আবার দেখা যাচ্ছে এই গল্পগুলো তারা শুনতে খুব পছন্দ করে, তারা ডিজায়ারও তাদের মধ্যে দেখা যায়, অ্যাট্রাকশনও তাদের মধ্যে দেখা যায়। তো যারা যেমন সেন্সিটিভ, আবার তারা দেখা যাচ্ছে অ্যাট্রাক্টেড টু স্টোরিজ অ্যাবাউট গোস্ট। এরপরে কার্সিনোসিনের মধ্যে একটা এক্সেপশনাল একটা ব্যাপার দেখা যায়, সেটা হচ্ছে এই পেশেন্ট গুলো তারা মনে করে যে তারা এমন কিছু কাজ করতে পারে যেটা হচ্ছে এক্সেপশনাল, যেমন সুপার ন্যাচারাল থিংস, মানে সে এমন কিছু অসাধ্য তারা সাধন করতে পারে। যেমন তারা মনে করে যে আমি গ্যালাক্সিতে ট্রাভেল করতে পারবো, অথবা মনে করে যে আমি এখান থেকে অনেক দূর পর্যন্ত আমি দেখি, অথবা সে মনে করে যে আমি এলিয়েনের সাথে আমি কমিউনিকেট করতে পারি। এগুলো কিন্তু কার্সিনোসিনের ডিলিউশন। এই যে একটা ফলস বিলিফ কার্সিনোসিনের, এই বিষয়গুলো আমরা কার্সিনোসিনের মধ্যে, এবং সে মনে করে যে সে ওয়েদারকে চেঞ্জ করে দিতে পারে। এরকম কিছু বিষয়, যেমন সুপার ন্যাচারাল থিংস, এমন কিছু বিষয় কার্সিনোসিনের মধ্যে আমরা দেখি। এবং কার্সিনোসিনকে এই পেশেন্ট গুলোকে যদি আমরা জিজ্ঞেস করি, তার অ্যাটেন্ডেন্সকে জিজ্ঞেস করলে এই বিষয়গুলো আমরা এভাবে করে পাই। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্সিনোসিনের, সেটা হচ্ছে দে আর ভেরি ফাস্টিডিয়াস, এবং ফাস্টিডিয়াস অ্যাবাউট অর্ডার অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। বিশেষ করে যে কোনো বিষয় সে খুব রাইট অর্ডারে রাখতে পছন্দ করে, সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, এবং পারফেক্ট থাকতে পছন্দ করে। যেমন তার ড্রেস আপে, তেমন তার কাজকর্মে। একটা মিটিং অ্যারেঞ্জ করলে সে খুবই পারফেক্টলি অ্যারেঞ্জ করার জন্য চেষ্টা করে, একটা কাজ করলে সে এটাকে খুবই পারফেক্ট করে করার চেষ্টা করে। এবং তারা যেহেতু তারা খুবই ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী, তো এই বিষয়গুলো তারা পরিশ্রম করেই তারা এগুলো করতে পছন্দ করে। সো ফাস্টিডিয়াসে আমরা কার্সিনোসিনকে দেখি, বিশেষ করে ডিজায়ার, ওয়ার্ক, এগুলোর ব্যাপারেও কার্সিনোসিনের ফাস্টিডিয়াসনেসটা দেখি। ফাস্টিডিয়াসনেস আরো অনেকগুলো মেডিসিনে আছে, আমি ওই দিকে আর যাচ্ছি না। ফেয়ার কার্সিনোসিনের ফেয়ার অনেক বেশি, এবং ফেয়ারের ব্যাপারে প্রথম একটা ব্যাপার হচ্ছে ফেয়ার ফর অ্যান্টিসিপেশন। হোয়াট ইজ অ্যান্টিসিপেশন, এটা নিয়ে আমি এর আগেও আমার আলোচনায় অনেক মেডিসিনে আসছে, আমি কথা বলেছি। অ্যান্টিসিপেশন হচ্ছে কার্সিনোসিনের পেশেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন হলো একটা পেশেন্ট যদি তার 2 দিন বা 3 দিন পরে একটা প্রোগ্রাম, বা 1 মাস পরেও যদি একটা প্রোগ্রাম তার শিডিউল করা থাকে, ওই প্রোগ্রামের ব্যাপারে এভরি টাইম সে থিঙ্ক করে, এবং দিস ইজ কল্ড ব্রুডিং। ব্রুডিং, এই ব্রুডিংটা কার্সিনোসিনের মধ্যে দেখা যায়, এবং এই ব্রুডিং থেকে কার্সিনোসিনের ফেয়ার অফ অ্যান্টিসিপেশন অথবা অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি, যেভাবে বলেন, কার্সিনোসিনের মধ্যে দেখা যায়। এবং এই ফেয়ার অফ অ্যান্টিসিপেশন অথবা অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটির জন্যই কিন্তু কার্সিনোসিনের পেশেন্টরা স্লিপলেসনেস থাকে। এটা একটা কারণ আর কি, আরো অনেক কারণ হতে পারে, বাট এই ফেয়ার অফ অ্যান্টিসিপেশন অথবা অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি ফর অ্যান্টিসিপেশন, এই জন্য কার্সিনোসিনের পেশেন্টরা অনেক বেশি স্লিপলেসনেস থাকে। ফেয়ার অফ হিউমিলিয়েশন কার্সিনোসিনের ক্ষেত্রে, রিপ্রোচ, বিশেষ করে হিউমিলিয়েশন মানে হচ্ছে অপমান, অপমানের একটা ভয় কার্সিনোসিনের মধ্যে আমরা দেখি। স্টেফিসেগ্রিয়ার মতো কার্সিনোসিনের মধ্যেও এই অপমানের একটা ভয়, মান সম্মানের খুবই ভয় কার্সিনোসিনের মধ্যে দেখা যায়। এবং রিপ্রোচ, নিন্দা বা মানহানির একটা যে ভয় তাদের মধ্যে দেখা যায়, এই বিষয়গুলো আমরা কার্সিনোসিনের ক্ষেত্রে দেখি। আরো অনেক বিষয় দেখা যায় কার্সিনোসিনের ভয়ে। এই বিষয়গুলো হচ্ছে যেমন ফিয়ার অফ হাইট, কার্সিনোসিনের উচ্চতার ভয়। আমরা যেমন আর্জেন্টা মেট্রিকালে দেখি ন্যারো প্লেসের ভয়, ক্লস্ট্রোফোবিয়া বলে যেটাকে, এগোরোফোবিয়া, মানুষের ভয়। তারপর হচ্ছে বিজি স্ট্রিট, একটা বিজি স্ট্রিটে সে চলাফেরা করছে, যেখানে খুবই ক্রাউড, অনেক বেশি মানুষ যেখানে চলাফেরা করছে, সেই জায়গায় সে ওই পথে যদি সে চলাফেরা করতে, তার মধ্যে ভয়। ফেয়ার অফ অ্যানিমেলস, বিভিন্ন ধরনের প্রাণীর ভয় যেমন দেখা যায়, আবার অ্যাট্রাকশন অফ অ্যানিমেলস, এটাও কিন্তু কার্সিনোসিনের মধ্যে দেখা যায়। এই বিষয়গুলো যেমন দেখা যায়। তারপরে তাদের ক্যান্সারের একটা ভয় থাকে, বা অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, ফেয়ার অফ গেটিং ক্যান্সার, এই বিষয়গুলো আমরা কার্সিনোসিনের মধ্যে দেখি। সো কার্সিনোসিনের মধ্যে ফেয়ার অফ থান্ডার স্টর্ম, এটা যেমন দেখা যায়, আবার এনজয়মেন্ট ওয়াচিং এ থান্ডার স্টর্ম, এই বাইপোলার লক্ষণটাও কার্সিনোসিনে দেখি। আর ফেয়ার অফ অ্যানিমেলের কথা তো অলরেডি বললাম। সো এগুলো আমরা রেপার্টরিতে দেখি। কন্টাজিয়াম, ফেয়ার অফ কন্টাজিয়াম, বিভিন্ন ধরনের সংক্রমণের একটা ভয় তাদের মধ্যে দেখা যায়, বিশেষ করে বর্তমান সময় যেখানে দেখা যাচ্ছে করোনার সময়,
যেখানে দেখা গেল আপনার চিকুনগুনিয়ার সময়, যেখানে বিশেষ করে ডেঙ্গুর সময়, এই সময়গুলোতে এই পেশেন্টরা খুবই ভয়ে থাকে। বিশেষ করে কন্টাজিয়ান, বিভিন্ন ধরনের কন্টাজিয়াস ডিজিজ, এছাড়াও দেখা যাচ্ছে স্কিন ডিজিজের কন্টাজিয়াস থেকেও এই পেশেন্টরা, এখানেও তাদের মধ্যে একটা ভয় কাজ করে। এই ভয়গুলো আমরা কার্সিনোসিনের মধ্যে দেখি। এরপরে কার্সিনোসিনের একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সিম্প্যাথেটিক। ফার্স্ট গ্রেডের একটা গুরুত্বপূর্ণ কথা, কার্সিনোসিন খুবই সিম্প্যাথেটিক, এবং এদের এই সিম্প্যাথেটিকটা এমন যে অন্যের যে কোনো সাফারিংসে সে দাঁড়িয়ে যায়। যদিও অন্য কেউ তার জন্য আসে না, বাট কার্সিনোসিনের পেশেন্ট, সে তার অন্যের সাফারিংয়ে সে দাঁড়িয়ে যাওয়ার প্রবণতা তার মধ্যে খুব বেশি দেখা যায়, যেটা আমরা কোস্টিকাম বা অন্যান্য মেডিসিনের মধ্যে দেখি। তো এই বিষয়গুলো আমরা কার্সিনোসিনের মধ্যে দেখি, এবং কার্সিনোসিন বিশেষ করে they feel exhausted by the involvement with their problems, যে অন্যের প্রবলেমে সে খুবই এক্সস্টেড ফিল করে, নিজে খুবই মানে কষ্ট, ক্লান্তি এগুলো ফিল করে। দে অ্যাকচুয়ালি ফিল দ্য পেইন অফ আদার্স ইন দেয়ার বডি। মানে বিশেষ করে কার্সিনোসিনের পেশেন্ট অন্যের কষ্টটাকে সে নিজে অনুভব করতে পারে এবং অনুভব করে। সো এই অবস্থায় সে তার কমফোর্টকে স্যাক্রিফাইস করে ওই মানুষের মানে রাইট মানুষের কষ্টের জন্য সে দাঁড়িয়ে যায়। এই সিম্প্যাথিটা কার্সিনোসিনের মধ্যে আমরা খুব খুব ভালোভাবে দেখি। সো সে এটাকে সে এটাকে একদম অভয়াস, মানে এটাকে সে বাধ্যতামূলক মনে করে, সে এটাকে বাধ্যতামূলক মনে করে। সো কার্সিনোসিনের পেশেন্ট, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, দেখেন কার্সিনোসিনকে কিন্তু আমরা কার্সিনোসিনের যে টোটাল ব্যাকগ্রাউন্ড বলেছি, এখানে কার্সিনোসিনকে কিন্তু লাঞ্ছনা, বঞ্চনা, কার্সিনোসিনের সাথে প্রতারণা বা এই বিষয়গুলোই বিভিন্নভাবে বঞ্চিত হওয়ার হিস্ট্রি বলেছি। বাট কার্সিনোসিন কিন্তু একদমই উল্টো, বিশেষ করে সিম্প্যাথির দিক থেকে। ট্রাভেলিং ডিজায়ার অলরেডি বলা হয়ে গেছে, মেন্টাল ডালনেস যেটা অলরেডি বলা হয়ে গেছে। কার্সিনোসিনের পেশেন্টে দেখা যায়, আমরা অলরেডি বলেছি যে তারা এই যে ঘুম, বিশেষ করে ইনসমনিয়ার কথা যে বলা হয়েছে, এর মধ্যে একটা কারণ আমরা বলেছি বিশেষ করে অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি। আরেকটা কারণ হচ্ছে এদের ঘুম খুবই মানে লাইট ঘুম, মানে পাতলা ঘুম। এরা খুব সহজ, একটু সামান্য নয়েজ বা সামান্য সাউন্ড বা সামান্য কারো কথায় চমকে উঠে, এখান থেকে তার ঘুমের অসুবিধা দেখা যায়। আমরা কনসোলেশনের কথা বলতে পারি, কনসোলেশনে অ্যাগ্রাভেশন এবং কনসোলেশনে অ্যামিলিয়েশন, এই বিষয়গুলো কার্সিনোসিনে এই বাইপোলারিটি দেখা যায়। বিভিন্ন ধরনের ডিলিউশন কার্সিনোসিনের মধ্যে দেখা যায়, এটা অলরেডি আমরা বেশ কিছু ডিলিউশন আমরা বলে এসেছি। কার্সিনোসিনের মধ্যে আরো অনেক ধরনের ডিলিউশন দেখা যায়। যেমন একটা ডিলিউশন কার্সিনোসিনের মধ্যে দেখা যায় যে কার্সিনোসিনের পেশেন্ট মনে করে যে সেই ঠিক, এবং সে সে রাইট, সে নিজে রাইট, অথবা সে মনে করে সে কোনো কিছুই সঠিক করছে না, অথবা সে যা করছে সবই ভুল করছে। জি, এই বিষয়গুলো আমরা কার্সিনোসিনে দেখি। আরো অনেক বিষয় দেখা যায়, যেমন একটা ডিলিউশন থেকে কার্সিনোসিনের তার শরীরকে সে মনে করে দিস ইজ নট মাই অর্গান, সেটাকে, যেমন তার পাকে সে নিজের পা মনে করে না, এরকম একটা ডিলিউশন তার মধ্যে থাকে। সে মনে করে সে শহীদ হয়ে গিয়েছে, সে মনে করে যে একদমই যেটা অপরিচিত তার কাছে সেটাকে সে খুব অদ্ভুত মনে করে। তো এইরকম কিছু ডিলিউশন কার্সিনোসিনের মধ্যে দেখা যায়। সে মনে করে যে তার শরীরটা খুবই স্মল, ছোট, এরকম বেশ কিছু ডিলিউশন কার্সিনোসিনের মধ্যে দেখা যায়। আমরা অলরেডি এই বিষয়টা বলে এসেছি, প্রথম ক্লাসেও বলেছি যে ব্যাকওয়ার্ড অর মেন্টালি ডিফেক্টিভ চিলড্রেনের জন্য কার্সিনোসিনের কথা বলেছি। তো কার্সিনোসিনকে আমরা যদি একদম শেষে এসে আমরা যদি মেন্টাল যে সিমটমস গুলো বলেছি এগুলোকে আমরা একবার যদি একটু মনে করে নিই। ফার্স্ট আমরা বলতে পারি যে কার্সিনোসিনের পেশেন্টরা মেন্টালি দে আর ভেরি ভালনারেবল, সহজেই তারা কষ্ট পায়, খুবই ওভার সেন্সিটিভ, এবং কষ্ট পেয়ে তাদের মধ্যে সাইলেন্ট গ্রিফ, তারা এটা প্রকাশ করতে চায় না। এখান থেকে তাদের লং স্লিপিং যেটা দেখা যায়, দীর্ঘশ্বাস। কার্সিনোসিনের পেশেন্টদের জন্য আমরা যেটা বলেছি সাবমিসিভ এন্ড রিপ্রেসড, এবং গ্র্যাবিং অ্যাফেকশনের কথা বলেছি। এর পাশাপাশি কার্সিনোসিনের পেশেন্টদের মধ্যে আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে অ্যাগ্রেশন এক্সপ্রেস করে, বিশেষ করে তারা উত্তেজিত হয়, রাগ হয়, ডিস্ট্রাকটিভনেস, এই বিষয়গুলো যেমন দেখা যায়। হরাইবল থিংসে আমরা সেন্সিটিভিটি এবং ডিজায়ার দুটো বিষয় বলেছি, এবং একটা কথা বলেছি তারা মনে করে তাদের মধ্যে সুপার ন্যাচারাল থিংস, এই বিষয়গুলো তাদের মধ্যে আছে, এবং তারা খুবই ফাস্টিডিয়াস,
এই বিষয়টা আমরা বলেছি, অ্যাংজাইটি, ফেয়ার, এই বিষয়গুলো আমরা বলেছি, অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটির কথা বলেছি, সিম্প্যাথির কথা বলেছি, হাইলি রেসপন্সিবল পেশেন্ট যেমন তারা বলেছি। আবার দেখা যাচ্ছে কার্সিনোসিন যেমন হাইলি রেসপন্সিবল, তাদের মধ্যে আবার বাড়তে থাকে তখনই তার ব্যথাটা বাড়তে থাকে। আমরা সিবিসি ফুগায় যেমন দেখি এরকম ব্যথা। সামান্য পরিশ্রম, ভেরি মিনিমাম এক্সারশনে তার কষ্ট বেড়ে যায়। ইভেন সিঁড়ি দিয়ে যদি সে উঠে তাও তার ব্যথা বেড়ে যায়। একটু রেস্টে থাকলে, শুয়ে থাকলে তখন তার ব্যথাটা একটু বেটার ফিল করে। 2 নাম্বার তার কমপ্লেইন ছিল ফ্রিকোয়েন্ট স্নেজিং, প্রচুর হাঁচি এবং হাঁচির সাথে করোসিভ ডিসচার্জ, মানে খুবই ঝাঁঝালো ডিসচার্জ, নাক দিয়ে সর্দি আসা আর কি। এটা অ্যাগ্রাভেট করতে হচ্ছে ডাস্টে, একটু ধুলাবালিতেই। লিউকোরিয়া ছিল খুব বেশি এবং সেটা ছিল মিল্কি হোয়াইট কালারের। এবং যেমন সে আমাকে যেটা বলল রোগীর ভাষায়, নাকের সর্দির মতো তার এই লিউকোরিয়ার ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আরেকটা প্রবলেম ছিল পেন ইন দ্য হিল, তার পায়ের গোড়ালিতে ব্যথা এবং এই ব্যথার সাথে পায়ের মধ্যে কামড়ানো, পায়ের বিশেষ করে তার মানে কাফ মাসেলে তার খুব ক্র্যাম্পিং। এটাকে সে অ্যাগ্রাভেট করতো এটা ফার্স্ট মুভমেন্টে, যখন সকালবেলা সে ঘুম থেকে উঠে হাঁটতো তখনই তার বেড়ে যেত এবং কন্টিনিউয়াস মুভমেন্টে তার ব্যথাটা কমে আসতো। ওয়ার্ম অ্যাপ্লিকেশন, একটু গরম মানে ইয়েতে সে বেটার ফিল করতো। এগুলোর সাথে পেশেন্ট আমার কাছে সেকেন্ড ভিজিট বা থার্ড ভিজিটে আসছে, তার কিছু কাগজপত্র নিয়ে আসছে যেখানে দেখা যাচ্ছে তার এমএনজি ইন বোথ সাইড, মানে ম্যান্ডিবুলার বয়টা তার, সোজা বাংলায় আমরা যদি বলি গলগণ্ড, দুই পাশেই তার গলার দুই পাশেই ফুলে যাওয়া, যেখানে তার এই এপিএ বা এই অ্যান্টি থাইরয়েড পার অক্সিডেজ অ্যান্টিবডি, এটা একটা টেস্ট ব্লাডেরই, বিশেষ করে অ্যান্টিবডি দেখা হয়েছে এই এনজাইমের অ্যান্টিবডি, অ্যান্টি থাইরয়েড পার অক্সিডেজ এনজাইমের, মানে এই এই জিনিসটা দেখা গিয়েছে 39.4। বিশেষ করে এটা বেড়ে যায় এমএনজি যখন এই ওয়েটার হয় তখনই এটা বেড়ে যায়। এবং তার এক্সটার্নাল ওস, ইউটেরাসের এক্সটার্নাল ওসে সিস্ট। এই হলো তার টোটাল কষ্টগুলো নিয়ে আমার কাছে এসেছে। আমি জাস্ট আমি কেসটা খুব দ্রুত লিখছি, এই জন্য সাজানো সম্ভব হয় না কোনটার পরে কোনটা, আমি একটা একটা করে বলছি, একটু আপনারা খেয়াল করবেন। পাস্ট হিস্ট্রি, অতীত ইতিহাসে আমি দেখেছি এই রোগীর ফিজিক্যালি এবং মেন্টালি টর্চারের শিকার, এবং সেটা খুবই ফ্রিকোয়েন্টলি, খুবই সিরিয়াসলি, তার বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে। ইভেন তার হাজব্যান্ড তাকে সাপ্রেসড করে রাখে, কোনো অধিকার, বিশেষ করে কথা বলার নিজের অধিকারটুকু খুবই খুবই কম তার জন্য।
গল ব্লাডার স্টোন ক্রিয়েটেড উইথ হোমিওপ্যাথি, এটা আমার একটা ক্লিনিক্যাল কন্ডিশন ফার্স্ট হিস্ট্রিতে পেয়েছি। সে গল ব্লাডার স্টোন হয়েছিল, তার পিত্তথলিতে পাথর, যেটা ট্রিটমেন্ট হয়েছে হোমিওপ্যাথিতে। সো লিউকোরিয়া ছিল, এখনো আমরা যখন ট্রিটমেন্ট শুরু করেছি তখনও ছিল, আছে। সো ফ্যামিলি হিস্ট্রিতে আমি দেখেছি তার ডায়াবেটিস আছে, সম্ভবত তার বাবার ডায়াবেটিস আছে, আমি তার হিস্ট্রিতে লেখা আছে তার ডায়াবেটিস। ইউটেরাইন টিউমার অফ মাদার, মায়ের জরায়ুতে টিউমার ছিল। গ্র্যান্ডফাদার, তার দাদা এবং হচ্ছে ছোট খালা দুইজনের ক্যান্সার ছিল। হাজব্যান্ডের ইউরিনারি ইনফেকশন ছিল এবং হিউজ স্কিন ট্যাগ আপনারা বুঝতে পারছেন যে সাইকোটিক, বিশেষ করে আচিলের মতোই স্কিন ট্যাগ তার শরীরে প্রচুর। এই বিষয়গুলো আমি পেলাম। ফিজিক্যাল জেনারেল বেশ কিছু সিমটমস পেয়েছি, যেমন ফার্স্ট তার পানির পিপাসাটা ছিল মিডিয়াম এবং একটু কুসুম গরম পানি খেতে পছন্দ করত। পেশেন্ট ছিল হাইলি চিলি পেশেন্ট, বার্নিং ইন দ্য সোল অফ দ্য ফিট ফ্রম 10 ইয়ার্স, মানে তার প্রায় 10 বছর থেকে পায়ের তালুতে জ্বালা। এবং তার এই হাইলি চিলি পেশেন্ট, সে রোদে গিয়ে বসে থাকতো, রোদে গেলে তার একটু বেটার ফিল করতো এই পেশেন্ট। জিহ্বাটা দেখলাম যে টাং ইনডেন্টেড উইথ ক্র্যাক ইন দ্য মিডল, মানে ইনডেন্টেড মানে হচ্ছে আপনার দাঁতের চাপ আছে টাঙ্গের মধ্যে, সাথে তার জিহ্বার মাঝখানে একটা ক্র্যাক, ফাটা আছে। শরীরের মধ্যে কিছু বড় মোল দেখা গিয়েছে, বড় বড় কিছু তিল দেখা গিয়েছে। আমরা মেন্টালি অনেকগুলো সিমটমস আমি পেয়েছি। আমি মেন্টাল সিমটমস গুলো, এত বেশি মেন্টাল সিমটমস আমি কালেকশন করতে পেরেছি, স্বাভাবিকভাবে আমি নিজেও এরকম মেন্টাল সিমটমস কালেকশন করতে পারি না। এক নাম্বার হচ্ছে পেশেন্ট খুবই ভদ্র, মাইল্ড অ্যান্ড জেন্টেল। উইপিং ডিসপোজিশন, মানে কান্নাকাটি, তার কষ্টের কথা বলে গিয়ে সে একটু ফুপিয়ে ফুপিয়ে কাদার একটা প্রবণতা দেখেছি। ইল্ডিং ডিসপোজিশন দেখেছি, এবং কনসোলেশনে তাকে এমিল দেখেছি। কনসোলেশনে তার কষ্টগুলো কমে যেত। নয়েজে অ্যাগ্রাভেশন এবং লাইটে অ্যাগ্রাভেশন, মানে এটা অ্যাগ্রাভেশন, নয়েজ এবং লাইটে সে খুবই সেন্সিটিভ ছিল আর কি। সে খুবই কোঅপারেটিভ, ওপেন এয়ার ডিজায়ার ছিল তার মধ্যে, এবং হাইলি সে মাইজার ছিল, কৃপণ ছিল, যেটাকে আমরা এভারেজ বলতে পারি। লং সেফিং, মানে হচ্ছে এই যে লং, এটা হলো আপনার দীর্ঘশ্বাস। তার মধ্যে কষ্টের কথা বলে মা বাবার হিস্ট্রিগুলো যখন সে বলছিল, তখন তার মধ্যে একটা দীর্ঘশ্বাসের প্রবণতা। সিম্প্যাথেটিক টু আদার্স সাফারিং, সেটা মানুষ হোক অথবা প্রাণী হোক। কনফিডেন্স লেভেল তার খুব বেশি, মানে হাই ছিল। খুবই ফাস্টিডিয়াস ছিল, খুঁতখুঁতে স্বভাবের, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে। পারফেকশনিস্ট, সে খুবই কাজকর্মে নিজের কাজটাকে একদম অ্যাকুরেট করে করার, তার ড্রেস আপ, তার কাজ, এভরিথিং অ্যাকুরেট করে করার তার একটা প্রবণতা, ইচ্ছা, চেষ্টা তার মধ্যে থাকে। এবং পেট অ্যানিমেলস, বিশেষ করে পোষা প্রাণী ছিল তার কাছে, পোষা প্রাণী পালার একটা প্রবণতা তার মধ্যে দেখেছি, বিশেষ করে কবুতর, মুরগি, এগুলো। খুবই হাইলি রেসপন্সিবল পারসন ছিল, ইন্টেলেকচুয়াল ছিল, সেন্সিটিভ টু লাইট আর নয়েজ। এই বিষয়গুলোর সাথে আমি এই বিষয়গুলো আমার কাছে মেইনলি ছিল। আমি এর উপরে চিন্তা করে আমি তাকে সর্বপ্রথম এই পেশেন্টটাকে প্রেসক্রিপশন করেছিলাম রাস্টক্স। তো রাস্টক্স প্রেসক্রিপশন করেছি অনেকগুলো বিষয় কনসিডার করে। যাই হোক, রাস্টক্স প্রেসক্রিপশন করার পরে আমি রাস্টক্স M/2 থেকে শুরু করেছি। আমি পর্যায়ক্রমে আমার কাছে M/4 পর্যন্ত গিয়েছে, বেশি যায়নি। M/4 পর্যন্ত যাওয়াতে তার ওই যে পায়ের ব্যথা ট্যাথা, কষ্ট, এগুলো অনেকটাই কমে গিয়েছে। কিন্তু তার মেইন যে কমপ্লেইন গুলো ছিল, এগুলোর দিকে আমি কোনো কিছু না পেয়ে আমি তাকে কার্সিনোসিনে চলে গেলাম। আমি M/6 পর্যন্ত গিয়েছি, M/2 থেকে প্রায় 2023 থেকে এখন 2023-এর আমার কাছে লাস্ট 3/9/24 কার্সিনোসিন M/5 দিয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি 3/9/24-এ। তারপর আমার কাছে আবার আসছে 7/3/25, এই বছরই মার্চ মাসে আমি তাকে কার্সিনোসিন, দীর্ঘ যেহেতু গ্যাপ হয়ে গিয়েছে, আমি আবার তাকে, তার কমপ্লেন গুলো অনেকটাই সে কমে গিয়েছে এবং প্রায় ভালো হয়ে গিয়েছে, এজন্য আমি তাকে
মানে কার্সিনোসিন দিয়ে আমি আর সেও আসে নাই, আমিও জানি যে সে ভালো। পরে আবার আসছি, কিছু কষ্ট, তার কিছু অনুভব হচ্ছে, আমি কার্সিনোসিন M/5টা আবার রিপিট করেছিলাম, দেন কার্সিনোসিন M/6 দিয়েছিলাম। তারও কিছুদিন পরে M/6 এর উপরে পেশেন্ট এখন পর্যন্ত। তবে পেশেন্টের আমি যদি এক কথায় বলতে যাই, আরেকটা বিষয় ছিল, এটা আমার বলা হয়নি, ইউটেরাইন প্রলাপস ছিল তার, জরায়ু জরায়ু নির্গমন বা বহির্গমন, এটা, তারপর হচ্ছে ডিসমেনোরিয়া, মোটা দাগে তার যে কষ্টগুলো, এগুলো এখন তার ওই কষ্টগুলো নেই। বিশেষ করে তার ব্যথা ট্যাথা সহ আদার্স যে বিষয়গুলো, ডিসমেনোরিয়া সহ শুরু করে এই পেশেন্টটা এখন পর্যন্ত সম্পূর্ণই প্রায় ভালো আছে। এটা ছিল আমার আজকের একটা কেস রেকর্ড। আমার অনেক বড় কেস রেকর্ড, আমি সংক্ষিপ্ত আকারে বললাম। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। কার্সিনোসিন নিয়ে আমরা মোটামুটি কার্সিনোসিনের আলোচনা শেষ করলাম। আর একদিন যদি আমি সুযোগ পাই, তাহলে কার্সিনোসিনের আর একটু অংশ বাদ আছে, সেটা হয়তো আমি আলোচনা করব। তো আপনাদেরকে আজকে এখানে আমি ধন্যবাদ জানাই, এখানে আমার আলোচনা শেষ করি। সাগরদা, আপনাকে বলছি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর হামিমুদ্দিন স্যারকে। কার্সিনোসিন নিয়ে আমরা খুব সুন্দর একটা আলোচনা শুনতে পেলাম। সম্মানিত উপস্থিতি, আমরা কার্সিনোসিনের উপরে যদি কোনো স্যার সংযোজন করতে চান, তাহলে হ্যান্ড রাইজ করুন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ডক্টর রঘুনাথ ঘোষ স্যার আছেন আমাদের সঙ্গে। স্যার, আপনি যতটুকু আলোচনা শুনেছেন, এর উপরে যদি কোনো কিছু সংযোজন করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। ধন্যবাদ সাগরকে। আর হামনুদ্দিন স্যার যেভাবে বলেছেন ঠিকই আছে, বলার কিছুই নেই। তবে আমি অনেকটা শেষে ঢুকেছি, তো পুরোটা শোনা হয়নি। যাই হোক, এইটুকু বলতে পারি, যেহেতু উনি আলোচনা শেষের দিকে চলে এসছেন, কার্সিনোসিন অ্যাকচুয়ালি আমরা মেন্টাল সিমটমসটাই পাই বেশি। এখন এইগুলো আমাদের কি হবে, আস্তে আস্তে যত আমরা কার্সিনোসিনটা প্রয়োগ করব, তার ক্লিনিক্যাল সিমটমস যেগুলো পাবো, সেগুলো মেডিকা বিকশিত করতে সাহায্য করবে। সেই জন্য আমি কার্সিনোসিন, কেন, যে কোনো ওষুধের উপর ক্লিনিক্যাল সিমটমস খুব মূল্যবান হতে পারে মেডিকা বিকশিত করার ক্ষেত্রে। তবে হামিনুদ্দিন স্যার যেহেতু ক্লাসটা করালেন, আমি ওনাকে বলবো যে ক্লিনিক্যাল সিমটমসগুলো উনি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখে দেবেন, নোট করবেন, এবং যদি এগুলো 2-4 জনের মধ্যে পাওয়া যায়, সেগুলো আমরা পরবর্তীকালে সেই সিমটমসটার উপর গুরুত্ব আরোপ করতে পারবো। এটা শুধু হামিনুদ্দিন স্যারকে নয়, প্রত্যেককেই বললাম, প্রত্যেকের উদ্দেশ্যে। ধন্যবাদ সকলকে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর রঘুনাথ ঘোষ স্যারকে। আমি এ পর্যায়ে ডেকে নিতে চাচ্ছি ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী স্যারকে। ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী স্যার। পার্থপ্রদীপ চৌধুরী স্যার। সম্ভবত স্যার ডিভাইসের কাছে নেই। আমি এই পর্যায়ে ডেকে নিতে চাচ্ছি ডক্টর এমডি আব্দুল ওয়াহেদ স্যারকে। ডক্টর আব্দুল ওয়াহেদ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিমুদ্দিন স্যারের আলোচনা বরাবরই ভালো। এর আগেও দুটো ক্লাস শুনেছি, খুব ভালো লেগেছে। কার্সিনোসিন এমন একটা মেডিসিন, সত্য কথা বলতে কি, মূলত অমরনাথ স্যারের লেখা ছিল ধারাবাহিকভাবে কার্সিনোসিনের উপরে। আমি কষ্ট করে হলেও সেগুলো সংগ্রহ করেছিলাম, এবং ওই লেখাগুলো ভালোভাবে পড়ার পরেই কার্সিনোসিনের ব্যবহার করতে সক্ষম হই। তো
ভালো লেগেছে আলোচনাটা। তো অমরনাথ স্যারকেও ধন্যবাদ, সেই সাথে হামিমউদ্দিন স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। তো জি, এতটুকু। জি, অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে আমি ডেকে নিতে চাচ্ছি। স্যার, আপনি যতটুকু আলোচনা শুনেছেন এর উপরে যদি কিছু সংযোজন করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। হ্যালো। এই আনহ্যাপিনেস কথাটা কিন্তু আমাদের হামিমুদ্দিন স্যার বলেছেন। তা এই আনহ্যাপিনেসটা কিন্তু আরো কতগুলো ড্রাগে আছে, খুব অল্প কয়েকটা ড্রাগে আছে। যেমন ধরুন স্ট্যাপিসাইক্লিয়াতে আনহ্যাপিনেসটা কিরকম, ধরুন স্বামী স্ত্রী, স্বামী অনেক বয়সে বড়, স্ত্রী অনেক ছোট, কিছু কিছুতে ম্যাচিং হচ্ছে না, অথচ কিন্তু সংসারের দ্বারা রয়ে গেছে। দেখা গেল যে কোনো ছেলে হয়তো বিয়ে করলো, প্রচন্ড অত্যন্ত ধনী পরিবারের মেয়েকে বিয়ে করলো, তার সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা ঠিক মতন হচ্ছে না। এই অ্যাডজাস্টমেন্ট গন্ডগোলের জন্য দ্যাট ইজ আনহ্যাপিনেস। এই আনহ্যাপিনেস কিন্তু স্ট্যাপিসাইক্লিয়ার দিকে যাবে। আবার আনহ্যাপিনেস কিন্তু আমাদের অরাম মেটালিকামও আছে। অরাম মেটালিকামে যেটা হবে সেটা হচ্ছে ধীরে ধীরে সে স্যাডনেসের দিকে চলে যাবে। এই যে ধীরে ধীরে স্যাডনেসের দিকে চলে যাবে, এই জায়গাটা হচ্ছে খুব বোঝার জায়গা যে এই আনহ্যাপিনেসটা কোন দিকে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে কি, আনহ্যাপিনেস যদি ক্যালকিরিয়ার কার্ভের ক্ষেত্রে হয়, ক্যালকিরিয়ার ক্ষেত্রে কি হবে, তার একটা ফাইট ডেভেলপ করবে। ফাইটটা কিরকম, ফাইট ভয় পাচ্ছে এরকম ব্যাপারটা সবসময় তা নয়। সামথিং উইল বি হ্যাপেন, এই ঘটবে ওই ঘটবে এই ঘটবে, তার শান্তি তাকে থাকতে দেবে না। প্রতিটি সংসারের ঘটনা থেকে সে ভাবছে এরপরে এই ঘটবে ওই ঘটবে, এইটা কিন্তু থাকবে। তার সঙ্গে ক্যালকিরিয়ার কিছু পিকচার তো থাকবেই। আর কার্সিনোসিনের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, কার্সিনোসিন আনহ্যাপিনেস আছে, কিন্তু কার্সিনোসিন এত ক্রিয়েটিভ এবং প্রতিশোধ পরায়ণ নয়, যার জন্য সে কিন্তু এই কষ্ট সহ্য করেও সে সংসারকে সে ভালো কিছু দিয়ে যাবে। ওই জন্য কার্সিনোসিন সম্পর্কে একটা বলা হয় পাপোশ। পাপোশ মানে কি, আমরা কি করি, আমরা ঘরে ঢোকার আগে পাপোশে পা মুছে ঢুকি তো। পাপোশ কোনোদিন বলে যে আমার কাছে পা মুছছো কেন? সে চুপচাপ সে সেটাকে হজম করে নেয়। এই হচ্ছে কার্সিনোসিনের জায়গাটা। আর বাইপোলারিটির কথাটা বলেছেন, বাইপোলারিটির কথার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে পরস্পর বিপরীত সিমটম হলেই যে সব ক্ষেত্রে বাইপোলারিটি হবে তা নয়। কিন্তু বাইপোলারিটির একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে দুটো ভিন্ন মায়াজম। শুধুমাত্র বিপরীত হলে হচ্ছে না, বিপরীত তো হবেই, তার সঙ্গে সেটা দুটো ভিন্ন মায়াজমকে ইন্ডিকেট করছে। এই জায়গাটা হচ্ছে খুব বোঝার জায়গা। এবং এই যে বাইপোলারিটির যে জায়গাটা, যেটা এই বাইপোলারিটির জায়গাটা বর্তমান যুগে কিন্তু পাবে না, খুবই পাবেন। মানে বর্তমান যুগের এই যে যুগ যন্ত্রণা, মানুষের জীবনে দুটো ধারা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতেন ইয়ে সম্পর্কে, ওই তার সাহিত্য সম্পর্কে, মনোহারি মনোজয়। মনোহারি মানে কি, চটকদারি যেটা, আর মনোজয় যেটা, যেটা মন প্রাণ আত্মাকে জয় করে নেয়। এখন যুগটা হচ্ছে মনোহারির যুগ। আপনি দেখবেন চেম্বার টেম্বার খুব সুন্দর সাজিয়েছেন, ঝকঝক করছেন, আপনি রেগুলার অ্যাড করছেন, করছেন। এই যে মনোহারি যে প্রবণতাটা, যেটা এই প্রবণতাটা কিন্তু আপনাকে কোনোদিন শান্তি দেবে না, কারণ এটা এভার চেঞ্জেবল। আজকে যেটা আপনার ভালো লাগছে 15 দিন পরে ওটা ভালো লাগবে না। তাহলে এই যে প্রতি মুহূর্তে তার নিজের মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে, একটার সঙ্গে একটা চেতনার সঙ্গে একটা চেতনা, আগের চেতনার সঙ্গে পরের চেতনা, এই যে কনফ্লিকশনটা যেটা হচ্ছে বর্তমান যুগে, এই কনফ্লিকশনটা তো আনহ্যাপিনেস। এটা তো আনহ্যাপিনেস। আনহ্যাপিনেস কিন্তু আপনার ইয়ে থেকেও আসতে পারে। কার্সিনোসিনের কিন্তু আনহ্যাপিনেস মানে সবসময় যে ওই অত্যাচার অমুক তমুক এইসব থেকে আসতে পারে তাও নয়। কিন্তু তার আনহ্যাপিনেস আসতে পারে, তার শিল্প প্রতিভা ছিল, শিল্প প্রতিভা থেকে সেই শিল্প প্রতিভার বিকাশ হয়নি। সে বিকাশ না হলে, যেমন ডিপ্রেশন যদি হয়ে যায়, স্যাডনেস যদি আসে, তখন অরাম মেটালিকামের দিকে চলে যাবে। আর যদি ওইটা নিয়ে তার মনের মধ্যে একটা কষ্ট থেকেই যায়, যেন হ্যাঁ কোথায় যেন একটা চিচ্চির চিচ্চির করে তার বুকের মধ্যে
রক্তক্ষরণ হচ্ছে, আমি পারলাম না, আমার তো এত সম্ভাবনা ছিল, এই যে মানসিক যন্ত্রণা, সর্বসুখের মধ্যে সবকিছু ভালো, স্বামী ভালো, ইয়ে ভালো, সব ভালো, টাকা পয়সা সব ভালো, তো ভেতর থেকে ওই যে কষ্ট, আমি পারলাম না, আমি যেটাকে ভালোবাসতাম এই জায়গাটা আমি কিছুতেই করতে পারলাম না, এই যে যন্ত্রণা, এটা একটা ব্যাপার আছে। এমনকি এখানে আনহ্যাপিনেস আজকাল আমি দেখতে পাচ্ছি, ফাস্টিরিয়াসনেস থেকেও আনহ্যাপিনেস আসছে। আমি একটা পেশেন্ট আমার কাছে আসে, একজন ছাত্রী বলতে পারেন, বিএসএমএস ছেলে, তা ওর আমার এখানে যে আসবে চেম্বারে যে দেখাবে, আগের দিন সে চলে আসছে, এসে হোটেলে থাকছে। কেন না, তার পায়খানা করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অন্তত ঘন্টা খানেকের উপর তার সময় লাগে। সে বলছে আমার জীবনটাই পায়খানা করতে করতে আমার নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এটার থেকে কি মুক্তি পাবো না? এখানে কিন্তু ফাস্টিরিয়াস থেকে মুক্তি পেতে চাইছে বটে, কিন্তু ফাস্টিরিয়াসের এফেক্ট থেকে মুক্তি পেতে চাইছে, ফাস্টিরিয়াস থেকে নয়। এফেক্টটা কি? একটা মানুষের যদি পায়খানায় গিয়ে বারবার যদি হাত ধুতে না, ঠিক ধোয়া হয়নি, এরকম যদি কন্টিনিউয়াসলি তাকে পায়ে ইয়ে করতে হয়নি, এরকম যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তার মনে কি শান্তি থাকে? বলছে আমার শান্তি থাকে না, আমি কোনো জায়গায় যাবো ভাবলে আমি সেই জায়গায় টাইম মেনটেন করতে পারি না, সেখানে কি কথা শুনতে হয়, কিন্তু কারণটা তো কেউ বুঝবে না। যদিও তাকে একটা প্রেসক্রিপশনে পড়ে এই ঝামেলাগুলো তার একদম চলে গেছে, একদম চলে গিয়েছে। আজকে সে এসেছিল। তা এই যে আনহ্যাপিনেসটা ঠিক কোথা থেকে আসবে? সবসময় যে মারামারি, কাটাকাটি, পেছনে লাগা, ঝগড়া, অশান্তি এইখান থেকে আসবে এমনটা নয়। তার ব্যক্তিগত চরিত্রের যে উত্তরণ হওয়ার কথা ছিল, তার মধ্যে যে সম্ভাবনা ছিল, এই সম্ভাবনাটা যদি হয়ে যায়, সেইখানটা যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রেটা আনহ্যাপিনেস আসতে পারে। এই সম্ভাবনা নষ্ট হলে কিন্তু হতাশাও আসতে পারে। এই আনহ্যাপিনেস কোথায় আসছে, হতাশা কোথায় আসছে, এই ডিফারেন্স গুলো কিন্তু আপনাকে পেশেন্টের সঙ্গে বসে করতে হবে। মানে এই জায়গাটা যদি সূক্ষ্ম জায়গাগুলো যদি চেঞ্জ করতে পারেন তাহলে খুবই ভালো। আর কার্সিনোসিন সম্পর্কে বলেই দিচ্ছি, কার্সিনোসিন না জানলে হোমিওপ্যাথি করতে পারবেন। এটা আসলে কথার একটু প্রেজুডিসের মতন হয়ে যাচ্ছে, কিন্তু হলেও কার্সিনোসিনটা এত বেশি লাগে আমাদের বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে, এই রসসটা, আপনি একে এড়িয়ে আপনি কিছু করতে পারবেন না। বহু ক্ষেত্র আছে কার্সিনোসিন দিয়ে শুরু করতে হয়, বহু ক্ষেত্র আছে আপনার ট্র্যাডিশনাল ওষুধ থেকে শুরু করে পরে কার্সিনোসিন একটা হিট না করলে তাকে সোজা করা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার থাকে। মানে কার্সিনোসিন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের এটা যদি আমরা ঠিক মতন কার্সিনোসিনকে ব্যবহার করতে পারি, অনেক দুরারোগ্য ব্যাধি, হ্যাঁ, সেগুলোকে আমরা কিন্তু ভালো রকম সার্ভিস দিতে পারবো। এবং আব্দুল ওয়াহেদকে বলি, কার্সিনোসিন নিয়ে আবার লেখা আমার শুরু হয়েছে অল্প অল্প করে। ধন্যবাদ, আমি রাখলাম। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, আমরা এই পর্যায়ে যাব প্রশ্ন উত্তর পর্বে। আর সর্বপ্রথম আমি ডক্টর হামিমুদ্দিন স্যারকেই প্রশ্ন রাখতে বলতেছি। স্যার, আপনি যদি স্যারদের কাছে প্রশ্ন রাখেন, আপনার কোনো প্রশ্ন থেকে থাকে। ধন্যবাদ। আমার কোনো প্রশ্ন নেই। জি, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে যতটুকু আলোচনা হলো এর উপর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই স্যারদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের হামিমুদ্দিন স্যার এখনো আছেন, আপনারা প্রশ্ন করতে পারেন।